আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে এই ক্যালকুলেটরের হ্যাকস আমরা শিখে ফেলবো। কারণ যেহেতু সংখ্যা পদ্ধতি থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসবে, পাশাপাশি সিকিউ বা সৃজনশীল প্রশ্ন কিন্তু চলে আসবে। আর আপনি কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে সকল ধরনের রূপান্তর খুব ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবেন। তো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে খুব দ্রুত আপনি এমসিকিউ উত্তর করতে পারবেন, আশা করি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। এজন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সর্বপ্রথম মিললে আমরা শুরু করি টাইপ 1 দিয়ে। আমরা এইভাবে টাইপ 1 টাইপ 2 ভাগ করে আমরা প্রত্যেকটা কনসেপ্ট সংখ্যা পদ্ধতির ক্লিয়ার করে নিব। প্রথম যে প্রশ্নটা, এটা কিন্তু বরিশাল বোর্ডে চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্নটা যেটা দেওয়া ছিল সেটা হলো যে টাইপটা হলো সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে। তো সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে কি প্রশ্নটা আসছে যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন সভ্যতায় শুরু হয়। তো এটা আসলে একটা তথ্য, এই তথ্যগুলো আপনাকে মনে রাখতে হবে। এখানে শুধু এই তথ্য যে পড়তে হবে তা না, পাশাপাশি আরও মনে রাখতে হবে যে এটা মনে রাখতে হবে যে মায়ান সংখ্যা পদ্ধতি ছিল কুড়ি ভিত্তিক, এটা মনে রাখতে হবে। যেহেতু এটা একবার আসছে তার মানে এটার উত্তর হবে মায়ান, এটা বুঝতে পারলাম। কিন্তু প্রশ্ন এটা আসতে পারে চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। তার মানে প্রশ্ন যদি এইভাবে আসতো, এখন যদি সামনে আসে এভাবে আসতে পারে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন সভ্যতায় শুরু হয়। তো সেক্ষেত্রে অপশনে কিন্তু চীন অথবা ভারতীয়টা দিতে হবে যদি 10 ভিত্তিক দেওয়া থাকে। আর যেহেতু আসছিল 20 ভিত্তিক, তো 20 ভিত্তিকটা হবে মায়ান সংখ্যা। ওকে, সংখ্যা পদ্ধতি। তারপরে দেখি, তারপরে যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের মাদ্রাসা বোর্ডে আসছিল। মাদ্রাসা বোর্ডে কি প্রশ্নটা আসছিল যে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত। এটাও একটা ইনফরমেশন বেস, এই ইনফরমেশনটা পড়তে হবে। তোমরা রাখতে হবে খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত। আর কয়েকটা তথ্য মনে রাখতে হবে যে শূন্য ধারণা বিকাশ ও প্রচলনের সর্বপ্রথম শুরু হয় ভারতবর্ষে, আর খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করতো। তো প্রশ্নটা কিন্তু এখন এভাবেও আসতে পারে। কীভাবে আসতে পারে? শূন্যের ধারণা বিকাশ ও প্রচলন সর্বপ্রথম শুরু হয় কখন বা কোথায় শুরু হয়, তখন বলতে হবে ভারতবর্ষ। সো প্রশ্নটা কিন্তু এইভাবে আসতে হবে। তার মানে এই ভারতবর্ষ তথ্যটা মনে রাখবো, আর যেটা আসছে সেটা তো উত্তর আমরা শিখে ফেললাম। তারপরের প্রশ্নটা, এই প্রশ্নটা আসছিল চট্টগ্রাম বোর্ডে। প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়। তো এটার উত্তর হবে রোমান। এই রোমানটা অত্যন্ত জটিল এবং অবৈজ্ঞানিক, আর বাদবাকিগুলো তো নর্মালি ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে এই রোমান কথাটা মনে রাখতে হবে। তারপরের প্রশ্নটা কোথায় আসছিল? এই পরের প্রশ্নটা আমাদের মাদ্রাসা বোর্ডে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল? দেওয়া ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, ওই যে একটু আগে আমরা পড়লাম, প্রথম দিকে যে পড়ে আসলাম, কি পড়ে আসলাম, আর একটা কিন্তু তথ্য পড়ে আসছি, প্রথম দিকে পড়ে আসছি। কি পড়ে আসছি দেখো, 1 নম্বরে এই যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা কাদের সময় ছিল? 10 ভিত্তিকটা হলো চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। কি আসছে? যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো, তাহলে কি হবে? এই চীনটা হবে আর ভারতীয় হবে। তার মানে এটা কি হবে? 1-3। 1-3 কোথায় আছে? খ নম্বরে আছে। খ নাম্বারটা উত্তর। এই প্রশ্নটা কিন্তু আমাদের কোথায় আসছিল? মাদ্রাসা বোর্ডে চলে আসছিল। তারপরে দেখি প্রশ্নটা, তারপরে প্রশ্ন কোথায় আসছিল? এটা চট্টগ্রাম বোর্ডে প্রশ্নটা আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল যে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। তোমরা রাখতে হবে সংখ্যা পদ্ধতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে কি কি? একটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে। কি আসতে পারে? যেমন এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? এই রোমান, তারপর কি, তারপর প্রাচীন প্রাচীন হায়ারোগ্লাস হায়ারোগ্লিফ রোমান। এই রোমানটা কিন্তু এক ধরনের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এভাবে আসতে পারে রোমান কোন ধরনের সংখ্যা পদ্ধতি, বলতে হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? যেমন বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে যেহেতু বলছে প্রধানত কয় প্রকার, প্রধানত হলো 2 প্রকার। সো 2 প্রকার আমাদের মনে রাখতে হবে। তার পরের প্রশ্ন দেখি, এই পরের প্রশ্ন আমাদের রাজশাহী বোর্ডে চলে আসছিল। রাজশাহী বোর্ডে কি প্রশ্ন আসছিল? ওই যে একটু আগেই পড়লাম যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি। তার মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলা? ওই একটু আগে বললাম রোমান। রোমান সংখ্যা এক ধরনের নন পজিশনাল। আর এখানে কিন্তু এই যে 5টা আছে, এই যে 5 যে চিহ্নটা দেওয়া আছে, এটা কিন্তু রোমান সংখ্যা পদ্ধতি। যেহেতু এটা রোমান সংখ্যা পদ্ধতি, তার মানে এটার উত্তর কিন্তু এটা হবে। বাদবে কিন্তু দেখা যাচ্ছে এটা হলো আমাদের, এটা কি হতে পারে? দশমিকও হতে পারে। এটা কি হতে পারে? এটা অক্টালও হতে পারে, এটা হেক্সাডেসিমালও হতে পারে। এটা সাধারণত বাইনারিকে ইন্ডিকেট করে, যদি এখানে ভিত্তি দেওয়া নেই, এটা যে কোনো কিছু হতে পারে। বাট এটা আমরা এক্স্যাক্টলি বুঝতে পারতেছি। যেমন এগুলো আর কি রোমান, যেমন 1,
তারপরে যে 2, তারপর হলো 3, তারপরে যে 4, তারপর হলো 5, এই সবগুলো কিন্তু কি, এই সবগুলো হলো রোমান সংখ্যা পদ্ধতি এবং রোমান সংখ্যা পদ্ধতিগুলো কিন্তু নন পজিশনাল। সো এর জন্য এটার উত্তর হবে। তারপর দেখো 7 নাম্বারটা এটা আমাদের কোথায় আসছিল, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল। কি প্রশ্নটা দেওয়া ছিল ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। এই ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার কি কি? একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হলো 10, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হলো 2, এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 8 এবং মৌলিক সংখ্যা কোনগুলো এগুলো একটু মনে রাখতে হবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো 16, এর মৌলিক সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4 শুরু করে 9। আর এখানে এই 10 বলতে হলো এ, 11 বলতে বি, 12 বলতে সি, আর 13 বলতে ডি, আর 14 বলতে হলো ই, আর 15 বলতে হলো এফ। এভাবে কিন্তু মনে রাখতে হবে। সো এটা কিন্তু মাঝে মধ্যে চলে আসতে পারে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিতরে সি দিল, সিটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, বলতে হবে এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? সো এই তথ্যগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে সবসময় যে এই প্রশ্নটাই পরীক্ষায় রিপিট হবে তা না। এই যে ব্যাখ্যাগুলোতে যে তথ্যগুলো দেওয়া আছে এটা পড়তে হবে, এখান থেকে কিন্তু এখন প্রশ্ন চলে আসতে পারে। তারপরে প্রশ্নটা দেওয়া আছে কি, এটা আসছে যশোর বোর্ডে আমাদের প্রশ্নটা আসছিল। কি দেওয়া আছে প্রশ্নটা? দেওয়া আছে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে বলা হলো বেস। এই বেস, একে বলা হয় বেস, বা এটাকে কিন্তু বাংলায় ভিত্তি বলা হয়। ওই একটু আগে যেটা বললাম, ওই ভিত্তিরই ইংরেজি হলো বেস। তারপরে দেখি তারপরে প্রশ্নটা এটা আমাদের কোথায় আসছিল, এটা আমাদের চট্টগ্রাম বোর্ডে প্রশ্নটা চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া আছে? প্রশ্নটা দেওয়া আছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? ওই যে একটু আগে বললাম 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা হলো কোনগুলো 8 ভিত্তিক? 8 ভিত্তিক বলতে কি বোঝাচ্ছে? আমরা বলছিলাম 8 ভিত্তিক মানে হলো অক্টাল। 8 ভিত্তিক মানে কি? অক্টাল। আর অক্টাল সংখ্যা কোনগুলা? ওই 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলা সবগুলা কি অক্টাল যে সংখ্যা আছে তার অঙ্কগুলো হলো এগুলা। তাহলে এগুলা কোনটা হবে? 0 হতে পারে, অবশ্যই 0 হতে পারে, 7 হতে পারে, অবশ্যই 7 হতে পারে, কিন্তু 8 কিন্তু হবে না। তার মানে এটা উত্তর হবে 1, 2, এবং 1, 2 যেহেতু ক নাম্বারে দেওয়া আছে, ক নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে দেখি তারপরে প্রশ্নটা, এটা কি দেওয়া আছে? এটা সিলেট বোর্ডে আসছে। সিলেট বোর্ডের প্রশ্নটা কি, যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এটা কোন ধরনের সংখ্যা? যেহেতু এখানে এ বি সি ডি দেওয়া আছে, আর এ বি সি ডি থাকলে সেটাকে সাধারণত কি বলা হবে? হেক্সাডেসিমাল বলা হবে। এই জন্য এটা উত্তর কি হবে? হেক্সাডেসিমাল হবে। তারপরে দেখা যায় এটা আসছে আমার কোথায়, ঢাকা বোর্ডে আসছে। ঢাকা বোর্ডে কি প্রশ্নটা দেওয়া ছিল? প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা যেটা দেওয়া ছিল যে এখানে দেওয়া আছে 321 সংখ্যাটি হতে পারে। এটা কি হতে পারে? এটা অক্টাল হতে পারে, এটা হেক্সাডেসিমাল হতে পারে, এটা হেক্সাডেসিমাল হতে পারে, অর্থাৎ 1, 2, 3 হবে। কেন? কারণ আমরা জানি অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত, তো এখানে 0 থেকে 7 এর অঙ্কগুলো আছে। ডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9, আবার এ বি সি ডি ই পর্যন্ত, এফ পর্যন্ত আছে। তার মানে সবগুলো যেহেতু এর ভিতর পড়ে, তার মানে এটা কিন্তু অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সবগুলাই হতে পারে। এর জন্য এটার উত্তর সবগুলাই হবে। তারপরে দেখি এবার আমাদের চলে আসলাম টাইপ 2-তে, টাইপ 3-তে। টাইপ 3টা কি? সংখ্যার রূপান্তর। এই সংখ্যার রূপান্তর করতে গেলে কিন্তু আমাদের মেনলি যেটা লাগবে সেটা হলো ক্যালকুলেটরের হ্যাক্সগুলো আমরা শিখতে পারবো। এই সংখ্যার রূপান্তর থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, আবার এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্ন তো অবশ্যই আসে। তো সংখ্যার রূপান্তরগুলো কীভাবে আসে? সাধারণত দশমিক সংখ্যাকে কিন্তু ডেসিমাল সংখ্যা বলা হয়, এর ভিত্তি তো 10। এখান থেকে বাইনারিতে যেতে বলতে পারে, এর ভিত্তি হলো 2। এখান থেকে অক্টালে যেতে বলতে পারে, এর ভিত্তি হলো 8। এখান থেকে আবার হেক্সাডেসিমালে যেতে বলতে পারে, এর ভিত্তি হলো 16। সো রূপান্তরগুলা এখান থেকে এখানে যেতে বলতে পারে, আবার এই পাশ থেকে এখানে আসতে বলতে পারে, অথবা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, মানে যে কোনো ধরনের রূপান্তরে আসতে পারে। তো যে ধরনের রূপান্তর আসতে পারে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবো। আর মাঝে মধ্যে দশমিক যুক্ত যে সংখ্যাগুলো আছে বা ভগ্নাংশ যুক্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো রূপান্তর করতে গেলে এই বেসিকটা একটু মাথায় রাখতে হবে। বেসিকটা কি? দশমিক সংখ্যা থেকে যদি যে কোনো সংখ্যা অথবা যে কোনো সংখ্যা থেকে যদি দশমিক সংখ্যা আসতে বলে, সেক্ষেত্রে 3টা লাইন মনে রাখবো। দশমিক সংখ্যা ভিত্তি 10-এর কোনো কাজ নাই, সংখ্যা ও ভিত্তি একই দিকে হলে গুণ করতে হবে, সংখ্যা ও ভিত্তি বিপরীত দিকে হলে ভাগ করতে হবে। এই কয়েকটা একটু মনে রাখি, পরবর্তীতে ইউজ করার সময় এই জিনিসগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করব। তো প্রথম যে প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা কোথায় আসছিল? এটা আমাদের সিলেট বোর্ডে আসছিল। প্রশ্নটা কি দেওয়া আছে? এমবিবিএস এর পুনরূপ কি? এই পুনরূপটা একটু এমএসবি পুনরূপ কি? এমএসবির পুনরূপটা মনে রাখতে হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এটা আসছে, আর একটা মনে রাখতে হবে পাশাপাশি এলএসবি পুনরূপ লিস্ট সিগনিফিকেন্ট বিট। সো এমএসবিটা আসছে, পরবর্তীতে কিন্তু এই
এলএসবিটাও চলে আসতে পারে। সো এলএসবিটাও আমরা অবশ্যই পড়ে নিব। এখন মিললে আমরা চলে আসি, এটা হলো আমরা ক্যালকুলেটর হ্যাক্স, আমরা এখান থেকে শিখবো। এখানে কি দেওয়া আছে এখানে একটা দেওয়া, এটা দেখে বুঝতে হবে এর ভিত্তি কিন্তু 2, মানে মেনলি সংখ্যাটা নিচে যেটা থাকে সেটা বেসকে বোঝায়। এই বেস দেখে বুঝতে হবে এটা একটা বাইনারি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে কিসে নিতে বলছে? দশমিকে নিতে বলছে। তো এটা আমরা কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে নিব সেটাই কিন্তু আমাদের মেন এখন শেখার বিষয়। তো প্রথম কথা হলো যে যেই ক্যালকুলেটর আপনার কাছে থাক না কেন, আপনি প্রথমে যেটা করবেন, প্রথমে আগে মুডটাকে কিসে নেবেন, মুডটাকে এই মুড অপশন দেখেন লেখা আছে, মুড অপশনে যে আপনি এই বেজে যাবেন, এই 4 চাপ দিলে এটা বেজে চলে গেল। তো এটা কিসে আছে? এটা কিন্তু আছে কিসে? বাইনারিতে। আমরা আগে দেখেন এখানে লেখা আছে যে বিন লগের উপর লেখা আছে বিন মানে বাইনারি। এই বাইনারিতে চাপ দেবো, চাপ দেওয়ার পর এখানে কত লেখা আছে? 1 0, তারপর কত? 3টা 1, তার মানে 3টা 1 আমরা দিলাম, দিয়ে সমান সমান চাপ দেবো। চাপ দেওয়ার পর এটা কিসে দিতে বলছে? দশমিক। দশমিক বলতে এটাকে ডেসিমেল বলা হয়, দশমিকের অপর নাম ডেসিমেল। এই দেখেন স্কোয়ারের উপরে লেখা আছে ডেসিমেল, এই ডেসিমেলে চাপ দেবো, চাপ দিলে অ্যান্সারটা চলে আসলো কত? 23। তার মানে 23 এটা উত্তর হবে। তার মানে ক্যালকুলেটর যদি থাকে এভাবে খুব দ্রুত কিন্তু আমরা অ্যান্সারটা নিয়ে আসতে পারতেছি। তারপরে প্রশ্নটা দেখেন, এই পরের প্রশ্নটা কোথায় আসছে? এটা আমাদের আসছিল ঢাকা বোর্ডে আসছিল। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এখানে দশমিক যুক্ত দেওয়া আছে, একে আপনার অক্টালে রূপান্তর করতে বলছে। সো অক্টালে কীভাবে রূপান্তর করব? তো রূপান্তর করার ক্ষেত্রে এই দশমিক যুক্ত বা ভগ্নাংশ যুক্ত যদি কোনো সংখ্যা দেওয়া থাকে, প্রথম টার্গেট থাকবে এই দশমিকের সামনে যেটা আছে সেটাকে জাস্ট রূপান্তর করা। সেটা রূপান্তর করলে যদি অ্যান্সার চলে আসে তাহলে আর ভেজালে যাওয়ার দরকার নাই। তো এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে যদি একটু আমরা চেক করি, দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটার ক্ষেত্রে যদি একটু চেক করি, কী দেওয়া আছে? আচ্ছা, এটা কিসে আছে? বাইনারিতে আছে। আগে আমরা বাইনারি মোডে নিয়ে নিলাম। কত আছে? 1 0 1, সরি দেওয়া আছে কত? 1 1 1 1 0 0 1 দিলাম। এটাকে যাইতে বলছে কিসে? অক্টালে যেতে বলছে। যেন অক্টাল কিন্তু লেখা আছে, কোথায় লেখা আছে? যে লনের উপরে অক্টাল লেখা আছে। কত আসবে? 31 আসবে। তার মানে এই এতটুকুকে যদি আমরা রূপান্তর করি অক্টালে নেই, তাহলে 31 আসবে। তো 31 এখানে দেখেন এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই, এই গ নাম্বারে আছে। গ নাম্বার যেহেতু 31 আছে, সো প্রথমটা আমরা উত্তর মিলে গেছে, তার মানে ওইটা আমরা দাগায় ফেলবো। ওকে, তারপরে দেখেন, তারপরেরটা দেখেন, এটা আমাদের কি দেওয়া আছে প্রশ্ন? এবারে বলছে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য। তো সেম ভাবে প্রথম আমাদের টার্গেট কি থাকবে? প্রথম টার্গেট থাকবে এই প্রথম যে অংশটা আছে, এই প্রথম অংশটাকে আগে আমরা চেক করে দেখতে হবে যে এটা উত্তরটা কত। এটা আমরা ক্যালকুলেটরে খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। প্রথম অংশটা দশমিকের পূর্বের যে অংশটা আছে, তো এটা আবার আমরা একটু চেক করি। এটা কিসে আছে? বাইনারিতে আছে, বাইনারিতে আমরা নিয়ে গেলাম। সো আমাদের প্রথম টার্গেট কি থাকবে? কি আছে? 1 1 1 1, তারপর 0 0, তারপর কত? 1 1 1 1 লিখলাম। লেখার পরে কি থাকবে? লেখার পরে এটা আমরা সমান সমান চাপ দিই। চাপ দিয়ে এটা কিসে বলছে? হেক্সাডেসিমেল। এই হেক্সা কোথায় আছে? হেক্সা আছে যে এখানে, এখানে আমরা চাপ দিলাম। দেখেন আসছে কত? 1b। তার মানে 1b কোথায় আছে? 1b এটাতে আছে, এটাতে আছে, এটাতে নাই, এটাতে নাই। তার মানে উত্তর নয় ক হবে, না হলে খ হবে। এখন এক্স্যাক্ট কোনটা হবে সেটা আমরা কীভাবে বের করবো? তখন আপনাকে যখন দেখা যাচ্ছে দুটো সেম হয়, যদি এরকম থাকতো একটাতে 1b থাকতো ওটা দাগা দিতাম, বাট এখানে দেখা যাচ্ছে দুইটাতেই আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা কীভাবে করতে হবে? সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে দশমিকের পরে অংশটা কাজ করা। তো দশমিকের পরের অংশটা কীভাবে কাজ করবো? দেখেন নর্মালি এরকম জিনিসটা এরকম দেওয়া আছে, দশমিকের পরে দেওয়া আছে কত? 1 1 1 0 1 1 1। সো এটাকে আমাদের যাইতে বলছে কিসে? এটা যাইতে বলছে আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে 16তে যাইতে বলছে। তো এটা আমরা কীভাবে করবেন? মাথায় রাখবেন যেহেতু এখানে 2 আছে, 2 থেকে যাইতে বলছে কিসে? 16তে যাইতে বলছে। তার মানে এটা কিন্তু এভাবে লেখা যায় 2 2 টু দি পাওয়ার 4, 2 যদি বাদ দিয়ে তার মানে 4। তার মানে এখানে মাথায় রাখতে হবে এখানে 4টা আমাদের ডিজিট নিয়ে কাজ করতে হবে, মানে 4টা ডিজিট নিয়ে এখানে কাজ করতে হবে। তো কীভাবে কাজ করতে হবে? টার্গেট থাকবে এই দশমিকের পরে আমরা 4টা করে আলাদা করে নিব। এখানে 4টা নিলাম, আর এখানে কিন্তু 4টা নেওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি 0.1 1 0 1, 4টা আলাদা করলাম, এই 4টা আলাদা করলাম, তারপর 1 1, তারপরে কিন্তু দশমিকের পরে চাইলে কিন্তু আমরা ইচ্ছা মতো 0 দিতে পারি। আমাদের এইভাবে 4টা করে নিতে হবে। সো এটা আমাদের টার্গেট। এখান থেকে আমাদের যাইতে হবে কোথায়? হেক্সাডেসিমেল। সো এখন আমাদের কাজটা কি? এখন আমরা একটা ম্যাজিক ওয়ার্ড ইউজ করবো, সেটা হলো এই যে 1 2, তারপর হলো 4 8। আমাদের কাজ থাকবে এটা আগে এখানে লিখি, এই 1 1 0 1। তো প্রথম কাজ কি থাকবে? এই 1 মানে মনে রাখতে হবে কম্পিউটার 1 বলতে চালুকে বোঝায়, আর 0 বলতে বন্ধকে বোঝায়। তার মানে 1 মানে কি? মানে 8টা চালু, মানে 8টা চালু আছে। তার মানে 8 চালু মানে এখানে 8, আর এখানে কত? এখানে হলো 4 চালু আছে। 4 মানে কত? 4 মানে হলো, তাহলে এখানে দেখেন এই 8 আর 4 এটা চালু আছে, আর এটা চালু আছে। তার মানে এগুলোকে আমরা যোগ করে দেবো। তাহলে 8 4 12 আর 1 13। আর 13 বলতে এই হেক্সাডেসিমেলে কাকে বোঝায়? আমরা কিন্তু পুরো আসছি। হেক্সাডেসিমেলে 13 বলতে কিন্তু কাকে বোঝায়? ডি কে বোঝায়। আমরা কিন্তু পুরো আসছিলাম। হেক্সাডেসিমেলে 13 মানে কিন্তু ডি।
তার মানে এখানে এটার পরিবর্তে কি হবে, এখানে একটা ডি আসবে। আর এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তার মানে এখানে 1 1 0 0, তার মানে এবার কি কি চালু থাকবে, 8 চালু থাকবে আর 4 চালু থাকবে। 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়। আর 12 বলতে কিন্তু হেক্সাডেসিমালে কাকে বোঝায়, সি কে বোঝায়, তার মানে এটা হবে সি। তার মানে এটার উত্তর আমাদের কত আসতেছে, পয়েন্ট ডিসি। তার মানে পয়েন্ট ডিসি কোথায় আছে, যেহেতু এটাতে আছে, তার মানে এটাই হবে কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমরা প্রথম অংশটা দিয়ে উত্তর ক্যালকুলেটর চেক করবো, আর পরেরটা আমরা হাতে করতে হবে। তো সাধারণত ম্যাক্সিমাম সময় প্রথমটাতেই মিলে যায়, বাট মাঝে মধ্যে যদি ব্যতিক্রম হয় সেভাবে ম্যানুয়ালি কিন্তু আমাদের করে অ্যান্সারটা নিয়ে আসতে হবে। তারপরে প্রশ্ন দেখেন, এটা আমাদের কোথায় আসছিলো, এটা আমাদের ঢাকা বোর্ডে আসছিলো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে বাইনারি মানটা কত। তো এটা বাইনারি মানটা বের করতে বলছে। তো এটা বাইনারি মানটা কীভাবে বের করবো, আগের মতোই প্রথম কাজটা থাকবে, দশমিকের আগে যেটা আছে সেটাকে আমাদের ক্যালকুলেটর দিয়ে আমরা করার চেষ্টা করবো। তাহলে আমরা দ্রুত আমরা বুঝতে পারবো যে কোনটা বাদ যাবে। যেহেতু এটা ডেসিমেল মোডে আছে, ডেসিমেল মোডে আমরা নিয়ে নিলাম। কত আছে, 37 দিলাম, সমান সমান চাপ দিলাম। এখন এটাকে যাইতে বলছে বাইনারিতে মানে এই বিন লগে চাপ দেবো বাইনারি। তার মানে এটা উত্তর কত আসবে, এখানে বলছে যে এই প্রথম যে দশমিকের আগে যে অংশটা, সেটার অ্যান্সার কত আসতেছে, সেটার অ্যান্সার আসতেছে 100 তারপর কত 100 101। এটা হলো দশমিকের আগে যে অংশটা আছে তার, এটা এখন দেখতে হবে এটা কোথায় আছে। এটা দেখেন, এটা কিন্তু আমাদের এটা তো বাদ, তারপর এটাও বাদ। এখন 100 দেখেন, এবারও একটা কাহিনী ঘটে গেছে, এখানেও সেম মানটা আছে, এখানেও সেম মানটা আছে। তার মানে এটা উত্তর হবে, না হলে এটা উত্তর হবে। বাট এক্স্যাক্ট কোনটা হবে, ক হবে না খ হবে, সেটা আমরা কীভাবে বের করব। তো সেটা বের করার জন্য আমাদের এখন মেন যেটা কাজ করতে হবে, আমাদের এই দশমিকের পরেরটা নিয়ে কাজ করতে হবে। মানে দশমিকের পরে কত আছে, 0.0টা না লিখলেও হয়, জাস্ট আপনাকে বোঝানোর জন্য লিখি, 0.125 এটা দেওয়া হলো 10 ডেসিমেলে দেওয়া আছে, এটাকে আমাদের বাইনারিতে যেতে হবে। তো এরকম যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যে প্রথম যে কনসেপ্টটা শিখছিলাম যে 10-এর কোনো কাজ নাই, কোথায় শিখছিলাম, যদি ওই কনসেপ্টটা এখানে কাজে লাগবে না সরাসরি, তারপর একটু বোঝার জন্য একটু বলে দিই, পরবর্তীতে আপনার লিখিততে আসলে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে বলছিলাম দশমিক সংখ্যা থেকে যদি যে কোনো সংখ্যা যেতে বলে, তাহলে সেক্ষেত্রে দশমিক সংখ্যা ভিত্তি 10-এর কোনো কাজ নেই, সংখ্যা ভিত্তি একই দিকে হলে গুণ হবে, সংখ্যা ভিত্তি বিপরীত দিকে হলে ভাগ হবে, এটা সাধারণত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন ভাগ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, এখানে একটা নোট মনে রাখবেন, যখন ভাগ করা সম্ভব হবে না বা ভাগ করাটা কঠিন হয়ে যাবে, যখন ভাগ করাটা কঠিন হয়ে যাবে মানে ভাগ করা যাচ্ছে না, তখন সেটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে। এটা তবে মনে রাখতে হবে, মানে এইটার ক্ষেত্রে মনে রাখবেন যে সংখ্যা ভিত্তি বিপরীত দিকে হলে সাধারণত ভাগ করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি ভাগ করাটা কঠিন হয়ে যায়, মানে ভাগ করাটা টাফ হয়ে যায়, দশমিক চলে আসে, সেক্ষেত্রে কঠিন যদি কোনো সংখ্যা চলে আসে, সেক্ষেত্রে সেটা আমরা গুণ করব। এটা একটু মাথায় রাখতে হবে যে সংখ্যা ভিত্তি বিপরীত দিকে থাকা সত্ত্বেও। এখন যদি আমরা প্রশ্নটাতে চলে যাই, তাহলে আমরা জিনিসটা একটা ক্লিয়ার হবে। যেমন দেখেন, এটার ক্ষেত্রে কি দেওয়া আছে, দেখেন এই যে 10-এর তো কোনো কাজ নেই, 10টা বাদ, তার মানে এটা সংখ্যা, এটা ভিত্তি। সংখ্যা ও ভিত্তি কিসের দিকে আছে, বিপরীত দিকে আছে। তো সংখ্যা ও ভিত্তি যদি বিপরীত দিকে থাকে, তাহলে সাধারণত ভাগ করা উচিত ছিল, কিন্তু নর্মালি এটা যদি ভাগ করতে যান, তাহলে এটা অনেক কঠিন হয়ে যাবে, কারণ দশমিক চলে আসছে। তাহলে সেক্ষেত্রে কঠিন হয়ে গেলে সেক্ষেত্রে সেটা আমরা কী করবো, গুণ করবো। অ্যান্ড গুণটা আমরা কীভাবে করবো, গুণ করার নিয়মটা হলো যে নর্মালি এই যেটা আছে সেটা আগে লিখবো, আগে হলো গুণ, তারপরে এখানে লিখবো গুণফল, এটা আপনি লিখিততেও কাজে লাগাতে পারেন। তারপরে এখানে পূর্ণ সংখ্যা, তারপরে এখানে হলো ভগ্নাংশ। লিখিততে কিন্তু এইভাবে আসলে করতে হয়। সো লিখিত ফরম্যাটটা একটু দেখা দিচ্ছি, যদি যখন করবেন তখন তার এইভাবে লেখার দরকার নেই, তখন দ্রুত করতে পারবেন। গুণফলটা কী করবেন, 0.125 এর সাথে গুণ করবেন। কতকে গুণ করবেন, এই 10 তো বাদ, 10 তো বাদই দিতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করবেন। গুণ করে গুণফলটা এখানে বসাবেন। কারণ গুণ করলে কত হয় সেটা আমরা দেখি, গুণ করলে আমরা বুঝতে পারবো যে অ্যান্সার কী আসতেছে। আগে আমরা এটাকে একটু নর্মাল মোডে নিয়ে আসি, ক্লিয়ার করে দিই 3। আচ্ছা, দেওয়া আছে কি 0.125 গুণন 2, গুণ করলে কত আসছে, 0.25, তার মানে এখানে লিখবো 0.25। তো এখানে পূর্ণ সংখ্যা কত, পূর্ণ সংখ্যা হলো 0, আর ভগ্নাংশটা কত 0.25। তো ভগ্নাংশটাকে আবার গুণ করতে হবে, 0.25 গুণন 2। তো এটাকে গুণ করলে কত হবে, এটাকে গুণ করলে কিন্তু 0.50 আসবে। তার মানে এখানে আসতেছে পূর্ণ সংখ্যা আসতেছে 0, আর এখানে আসতেছে 0.50। এটাকে আবার গুণ করতে হবে, 0.50 গুণন 2, এটাকে গুণ করলে কত হবে 1.00। তার মানে এখানে আসতেছে 1, আর এখানে কিন্তু আসতেছে 0.0। সো 0.00, এখন 0.00 দিয়ে তার গুণ করাটা পসিবল না, তার মানে এখানে স্টপ হতে হবে। তারপর কী করতে হবে, উপর থেকে নিচের দিকে এই পূর্ণ সংখ্যার যে মান সেটা আসবে উত্তর।
তার মানে এখন কত আসতেছে এখানে দশমিক একটা দিব, উপরে আসছে 0, তারপর হলো 0, তারপর হলো 1, এবং এটা আমাদের কি আসবে, এটা আসবে আমাদের বাইনারিতে। তার মানে এখানে তো আমরা পাইলাম, এটা তো আমরা ক্যালকুলেটর দিয়ে বের করলাম, আর বাদবাকি অংশটা আমরা ম্যানুয়ালি করে, বাদবাকি অংশটা আমরা করে কত পাইলাম 001, তার মানে 001 যেহেতু এটাতে আছে, তার মানে খ নাম্বারটাই উত্তর। সো এইভাবে জাস্ট একটু এক্সট্রা করতে হবে। সাধারণত যদি ভগ্নাংশটা আসে সেক্ষেত্রে এক্সট্রা কাজটা করতে হয়, আর ভগ্নাংশ যদি না আসে ডিরেক্ট ক্যালকুলেটর দ্বারাই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে। তারপরে প্রশ্ন দেখেন, এটা আমাদের দিনাজপুর বোর্ডে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল, এখানে একটা না দেওয়া ছিল হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া ছিল, একে বাইনারিতে রূপান্তর করতে বলছে। ওই আগের মতো আমাদের প্রথম কাজ থাকবে দশমিকের আগেরটা ক্যালকুলেটর দ্বারা করে না করলে যদি অ্যান্সার চলে আসে তাহলে তো ওইটাই উত্তর। তো প্রথম কাজ কী হবে, এটা আমরা মুড়ে নিয়ে যাই। এটা আমাদের কিসে আছে, কীভাবে বুঝলাম, হেক্সাডেসিমাল 16 লেখা আছে, তার মানে এখানে আমরা হেক্সাতে যাই। হেক্সাতে যে কোথাও আছে 1A, 1, তারপর যে এতে চাপ দিলাম। এখানে যাইতে বলছে কি বাইনারিতে, তার মানে বাইনারিতে যাই। বাইনারিতে গেলে কত আসবে 11010, মানে 110 10। তাহলে দেখতে হবে এটা কোথায় আছে, এটা তো খ নাম্বারটা তো হবে না, আচ্ছা 10, আচ্ছা ক হবে না, এটা হবে না, 110 10, আচ্ছা এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে হলো এই শেষেরটা। হ্যাঁ, এটা আমাদের আসতেছে কত 110 10 01 01 001। আচ্ছা এখানে দুইটা সিমিলার অপশন আছে, যদি এই অপশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, হয়তো এই অপশনটা ভুলে এখানে আসছে, এইটাই উত্তর হবে সরাসরি, যেহেতু আমাদের দশমিকের আগে এটা চলে আসলো, তো ওইটা আমরা বসাই দিব। ওকে, ওটা বসিয়ে দিলে অ্যান্সার আমাদের এখানে চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন কথা এখন প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে, কি প্রশ্ন থাকতে পারে যে ভাই যদি দশমিকের পরে যদি চেঞ্জ থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা কীভাবে করা লাগতো, সেটা যদি একটু দেখাই দিই, সেটা আসলে করার নিয়মটা কি। যদি একটু ব্রড আকারে ধরেন, কথার কথা এখানে মিললো না, মানে এখানে প্রথমটা মিল আছে, পরেরটা মিলে নেই কোনো কারণে, তখন এটা কীভাবে করবেন। সেক্ষেত্রে দেখেন নর্মালি নিয়মটা হলো কি, আমাদের এখানে আছে 1A.48, এখানে আছে 16, আর এটা যাইতে বলছে আপনাকে বাইনারিতে। তো কনসেপ্টটা কি, কনসেপ্টটা তো মুখস্থ করতে হবে না, কনসেপ্টটা বুঝতে হবে। যেখানে আমাদের 16 থেকে যাইতে বলছে হলো 2-এ, তার মানে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, আর এখানে 2, তার মানে 2 কাটা, তার মানে এখানে 4 মানে 4 ডিজিট নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে। মাথায় রাখতে হবে এখানে 4 ডিজিট নিয়ে কাজ করতে হবে। তো 4 ডিজিট নিয়ে কীভাবে কাজ করব, তো নর্মালি এটার জন্য তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলছি, আসছে কত 11010, এটা তো আসছে। আর মেন কথা হলো এটার কাজটা কি, এটা কীভাবে করবো, যে আগের যে ম্যাজিক ওয়ার্ডটা আছে 1, তারপর লিখবো 2, তারপর 4, তারপর 8, এটা সবসময় লিখবো। লেখার পর এই 4 বাড়ানোর জন্য কোনটাকে চালু করতে হবে, তাহলে 4 বাড়ানোর জন্য চালু কোনটাকে করতে হবে, জাস্ট এটাকে চালু রাখতে হবে, আর বাদ বাকিগুলো কিন্তু কী হবে 0 0 রাখতে হবে, কারণ এটাই চালু। তার মানে 4-এর জন্য এখানে কত আসবে হলো 0 1 0 0। ওকে, আর 8-এর জন্য কোনটাকে চালু রাখতে হবে, 8-এর জন্য শুধুমাত্র এটাকে কিন্তু চালু রাখতে হবে, আর বাদ বাকি সবগুলোকে কিন্তু 0 লিখতে হবে। তার মানে হলো 1 0 0 0। আর আলটিমেটলি এই দশমিকের পর যদি একটা ভ্যালিড একটা ডিজিট থাকে, তারপর জিরোগুলো কিন্তু কোনো দাম নাই, তার মানে আলটিমেটলি আসছে 0 1 0 0 1, এই জন্য 0 1 0 0 1, এটা কিন্তু উত্তর। সো যদিও অপশন এখানে সেম ছিল, অপশনটা চেঞ্জ থাকলে বাদ বাকিটা কিন্তু আপনাকে এভাবে ম্যানুয়ালি করে বের করতে হবে। তারপরে দেখেন, তারপরে বছর এটা আমাদের ঢাকা বোর্ডে আসছিল, কি দেওয়া আসলে এখানে একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া ছিল, এটা সরাসরি অক্টালে নিতে বলছে। সো এখানে যেহেতু দশমিক নেই, এটা ভেজাল নাই, এটা সরাসরি আমরা করতে পারবো। কীভাবে করবো একটু দেখি। এটা যেহেতু হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমাল মোডে আমরা গেলাম, যার পর দেওয়া আছে কত বি, এই বি তুললাম, তারপর আছে এফ, তারপর এফটা কোথায়, এফটা দিলাম, তারপর কি দেওয়া আছে ই, তারপর ইটা দিলাম, দিয়ে আমরা সমান সমান চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটা যেতে হবে অক্টালে যেতে বলছে, তাহলে অক্টালে চাপ দিই, অক্টালে চাপ দিলে কত হবে 5776। 5776 কোথায় আছে, যেমন এই যে গ নাম্বারে আছে, গ নাম্বারটাই সঠিক উত্তর। অর্থাৎ দশমিক ছাড়া আসলে সরাসরি আমরা ক্যালকুলেটর দ্বারা যে কোনো ধরনের রূপান্তর আসলে কিন্তু বের করতে হয় বা বের করতে পারি। তারপর প্রশ্ন দেখেন, এটা দিনাজপুর বোর্ডে আসছে, এবার বলছে বিসিডি কোড। এই বিসিডি কোড মানে কিন্তু আপনাকে 4 বিট নিয়ে কাজ করতে হবে, মাথায় রাখতে হবে। বিসিডি কোড মানে 4 ডিজিট নিয়ে আপনাকে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেওয়া আছে কত 7 8 10, তো এটাকে 4 বিটে 4টা ডিজিট, এটাকে 4টা ডিজিট বা 4টা বিটে রূপান্তর করতে হবে। কীভাবে, ওই ম্যাজিক ফর্মুলা দিয়ে 1 2, তারপর হলো 4 8। তাহলে এখন দেখেন 7 বানাইতে গেলে কোনটাকে চালু রাখতে হবে, এটা তো 0, আচ্ছা 7 বানাইলে এটা 1 1 1, তাহলে 7 হয়ে যাচ্ছে, 4 6 7, তার মানে এই 7-এর জন্য কত আসতেছে 0 1 1 1। 8কে বানাতে গেলে এটা চালু থাকবে, আর বাদ বাকিগুলো সব 0 হয়ে যাবে, কারণ 8, তার এখানে আমাদের 8 চলে আসতেছে, এখানে আমাদের 7 চলে আসতেছে, তার মানে 8-এর পরিবর্তে কত আসবে 1 3টা 0, তার মানে এটা কিন্তু উত্তর। এবং এটা কোথায় আছে, এটা কিন্তু আমাদের গোয়া নাম্বারে দেওয়া আছে, তো গোয়া নাম্বারটাই উত্তর। তারপরে দেখেন, এটা আমাদের যশোর বোর্ডে আসছিল 24-এ, তো এটা আমাদের কি আসছে,
প্রশ্ন দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে সমকক্ষ মান, মানে এটাকে হেক্সাডেসিমেলে নিলে কত হয়, অক্টালে নিলে কত হয়, আর ডেসিমেলে নিলে কত হয়, সেটা আমাদের বের করে দেখতে হবে যেটা এক্স্যাক্ট এই মানগুলো আসে কিনা, এটা আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর দ্বারা একবার এটা করব। কিভাবে করব, যেহেতু বাইনারি মোডে আছে, বাইনারি মোডে নিলাম, নেওয়ার পরে কত আছে লিখি 0 1 0 1, তারপর কত, তারপর 0 1 0 1, তারপর কয়টা 0 1 লিখলাম, তারপর 1 2 3 4, 1 2 3 4। ওকে, নেওয়ার পর প্রথমে দেখতে হবে হেক্সাডেসিমেলে কত হয়, হেক্সাডেসিমেলে কত হয় নেই হেক্সাতে 5f, তাহলে 5f আসছে, এটা সঠিক। ওকে, তারপর কিসে নিতে হবে, অক্টালে নিতে হবে, অক্টালে নিয়ে দেখি কত হয়, অক্টালে 137, হ্যাঁ অক্টালও এটা ঠিক আছে। তারপর কি করতে হচ্ছে, যেটা আমরা ডেসিমেলে নিই, ডেসিমেলে কত হয়, ডেসিমেলে 95, হ্যাঁ 95 আসছে, তার মানে তিনটাই সঠিক, তার মানে এটা উত্তর হবে 1 2 3। তারপরটা আবার সিলেট বোর্ডে আসছে, কি দেওয়া আছে, এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এই বাইনারি নাম্বারটাকে আমাদের অক্টালে, ডেসিমেলে, হেক্সাডেসিমেলে নিয়ে রূপান্তর করে চেক করতে বলছে। তো এটা আমরা সেমভাবেই করব, আগের মতো ক্যালকুলেটর ইউজ করে। কীভাবে করব, বাইনারি মোডে আছে, বাইনারি মোডে নিলাম, নেওয়ার পর কত আছে 1 0 1 0 লিখলাম, তারপর আছে তিনটা 1, তারপর কত আছে 0 0 বসালাম। বসানোর পর প্রথমে দেখতে হবে অক্টালে নিয়ে এটা আসে কিনা, দেখি অক্টালে 5 6, হ্যাঁ 5 6 আসছে, তারপর এটা সঠিক। ওকে, তারপরে কিসে নেব, ডেসিমেলে নিব, ডেসিমেলে নিয়ে দেখি কত আসে, ডেসিমেলে আছে হ্যাঁ 46, হ্যাঁ 46 আসে। ওকে, তারপরে হেক্সাডেসিমেলে নিয়ে দেখি, হেক্সাডেসিমেলে কত আসে, হেক্সাডেসিমেলে 2e আসার কথা, বাট এখানে 2f দেওয়া আছে, তার মানে এটা ভুল, তার মানে উত্তর হবে 1 2। 1 2 কোথায় আছে, ক নাম্বারে আছে, ক নাম্বারটাই সঠিক উত্তর। আশা করি জিনিসটা বোঝা গেছে। তার এই প্রশ্নটা সলভ করবো। এই প্রশ্নটা কোথায় আসছিল, এটা মিলে আমাদের যশোর বোর্ডে আসছিল, তবে প্রশ্নটা এখানে একটু ভুল উঠছে, এটা হবে 21, মানে 5d 21, ধারাটির পরবর্তী সংখ্যা কত, এর পরবর্তী সংখ্যাটা কত সেটা বের করতে বলছে। সো যেহেতু এখানে ডি আছে, ডি দেখে বুঝতে পারতেছি এটা হলো একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এবং এই টাইপের প্রশ্ন সাধারণত মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন, মানে নর্মালি কত করে বৃদ্ধি পাইছে সেই কনসেপ্টটা বা আইকিউ লেভেলের প্রশ্ন আর কি। হ্যাঁ, তো এটা কীভাবে বৃদ্ধি পাইছে, এটা কীভাবে বুঝবো, আগে যদি আমরা লিখি হেক্সাডেসিমেল সংখ্যাগুলো লিখি যে 0 1 2 3 4 5 6 7 8, তারপর কত হয় 9, তারপর 10, তারপর 11, তারপর 12, তারপর 13 14 15। কিন্তু বাস্তবে কিন্তু এই 10-এর পরিবর্তে এখানে এ লেখা হয়, এখানে লিখতে হয় হলো বি, এটার পরিবর্তে এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই, আর এটা হলো এফ। তো এখানে সংখ্যাটা দেওয়া আছে, এখানে একটা 5 দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে, মানে 13 দেওয়া আছে, তারপর কত দেওয়া আছে, এখানে 21 দেওয়া আছে, এই বলছে তারপরে সংখ্যাটা কত। তো আমরা যদি দেখি এই 5 থেকে কত যোগ করলে এখানে 13 হয়, এই 5-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কিন্তু কত হয়, 13 হয়। ওকে, আবার 13-র সাথে কত যোগ করলে 21 হয়, এই 13-র সাথে যদি আমরা আবার 8 যোগ করি তাহলে কিন্তু আবার 21 হয়। তার মানে প্রত্যেকবারে কিন্তু 8 8 করে বৃদ্ধি পাইছে। তার মানে আমরা বলতে পারি 21-এর সাথে অবশ্যই 8 যোগ করতে হবে, এই 8 যোগ করলে আমরা পরবর্তী ডিজিটটা পেয়ে যাবো। তাহলে 21-এর সাথে 8 যোগ করলে কত হয়, 29 হয়। তার মানে পরে যে ডিজিটটা হবে সেটা এখানে কত হবে, এখানে হবে হলো 29। কিন্তু 29 কিন্তু এখানে সরাসরি কি দেওয়া আছে, 29টা কিন্তু সরাসরি এখানে দেওয়া আছে, সেখানে 29টা যদিও দেওয়া আছে, বাট আমাদের টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তো এটা উত্তর হয় এক হিসাবে এটা উত্তর দেওয়া যায়, বাট যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমাদের টার্গেট থাকবে সেটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেখানো। যেহেতু এগুলো সবগুলো কিন্তু বোঝাচ্ছে যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, সেক্ষেত্রে আমাদের টার্গেট কি থাকবে, ক্যালকুলেটর দিয়ে আমরা খুব ইজিলি এখানে ট্রান্সফার করবো যে 29 একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমালে নিব। তো আমরা তাহলে নেই, আগে আমরা ডেসিমাল সংখ্যাটাতে কি ইনপুট দেবো, ডেসিমাল সংখ্যাতে ইনপুট দেবো কত, 29। এই 29টাকে আমাদের কিছু নিতে হবে, হেক্সাডেসিমালে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমালে আসলে 1D, তার মানে এখানে কত হবে, 29-এর পরিবর্তে লিখতে হবে 1D, এবং 1D যেহেতু ডি নাম্বারে আছে, ডি নাম্বারটাই সঠিক উত্তর। যদিও 29টা হয়, বাট যেহেতু বুঝতে হবে প্রশ্নটা একটু ঘুরাই দিচ্ছে, মানে অনেকে তো 29 দেখে প্রথমে দাগায় ফেলবে, কিন্তু যেহেতু এটা হেক্সাডেসিমালের সংখ্যা তার মানে এটাকে হেক্সাডেসিমালে নিয়ে আমাদের অ্যান্সারটা দেখতে হবে। ওকে, তারপরে দেখি যশোর বোর্ডে কি দেওয়া ছিল, যে 18F ধারাটির পরবর্তী মান কত, মানে এখানেও পরবর্তী মানটা বের করতে বলছে। সো আগের কনসেপ্টে এটা করতে হবে। আগের কনসেপ্টে কীভাবে করবো, সেমভাবে যে আমরা ওই যে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর এ বি সি ডি ই এফ। ওকে, তো এখানে কী কী দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 1, ওকে ফাইন, তারপর দেওয়া আছে 8, তারপর দেওয়া আছে এফ, তারপরের সংখ্যাটা কত সেটা বের করতে। এফ মানে কত, এফ মানে কিন্তু 15, সেটা আমরা জানি।
তাহলে দেখেন এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে, এই একের সাথে 7 যোগ করলে কত হচ্ছে 8 হয়। আবার 8-এর সাথে 7 যোগ করলে কত হয় 15 হয়। তার মানে অবশ্যই এই 15-র সাথে আমাদের 7 যোগ করতে হবে। 7 যোগ করলে আমরা পরবর্তী নাম্বারটা পেয়ে যাব। তাহলে যোগ করলে কত হয় 7 5 12 2, আর এখানে কত আসতেছে 7, তাহলে আমাদের কত আসতেছে 22 আসতেছে। এন্ড 22টা কি এখানে সরাসরি দেওয়া, হ্যাঁ এখানে সরাসরি দেওয়া আছে, বাট আমাদের মাথায় রাখতে হবে কি এই 22টা কিন্তু নর্মালি ডেসিমেল সংখ্যা, কিন্তু এখানে বুঝতে হবে এখানে এফ যেহেতু দেওয়া আছে, এফটা কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ইন্ডিকেট করতেছে। তার মানে এই 22টাকে আমাদের কিসে নিতে হবে, এই 22টাকে হেক্সাডেসিমালে নিতে হবে। তারপর ডেসিমেলে আমরা আগে ইনপুট দেই, ডেসিমেলে কত আসছে 22 আসছে, 22, এই 22টাকে আমরা কিসে নেব, এটা আমরা হেক্সাডেসিমালে নেব। হেক্সাডেসিমালে আসতে 16, তার মানে এখানে কিন্তু কত হবে 16 হবে। যদিও 22 অপশনে দেওয়া ছিল, বাট 22 দেখানো যাবে না, 22 হলো একটা ডেসিমেল সংখ্যা, কিন্তু এখানে এফ আসতে দেখেই বুঝতে হবে এই যে সিস্টেমটা দেওয়া আছে এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে ইন্ডিকেট করতেছে। এজন্য এই 22টাকে কিসে নিতে হবে, এটাকে আবার হেক্সাডেসিমালে নিতে হবে। কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে নিলে আসতেছে 16, মানে 16 কিন্তু উত্তর। ওকে, তারপরে দেখি, তারপর আমরা চলে গেলাম টাইপ 5-এ। টাইপ 5টা কি নিয়ে, এটা হলো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। এই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ থেকে কিন্তু আমাদের এমসিকিউ কিন্তু প্রশ্ন আসে। তো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগটা কীভাবে করব সেটা দেখি। তো এখানে দেওয়া আছে বাইনারি সংখ্যা, এটা দেওয়া আছে, এটাকে জাস্ট যোগ করতে বলছে। তো নর্মালি যোগ করতে বলে জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি আমরা যোগ করতে পারবো। যোগটা আমরা কীভাবে করি তাহলে দেখি। আচ্ছা কিসে আছে, বাইনারিতে আছে, তাহলে বাইনারিতে আমরা নিলাম। কই বাইনারিতে কত আছে দেখলাম 1, মানে 1 2 3 4, 4টা 1, 1 2 4টা 1, তারপর কত 0 1 0, তারপর যোগ, তারপর আছে 10 10 10 10, তারপর কত আছে 3টা 1, 3টা 1 দিয়ে সমান সমান চাপ দেবো। সমান সমান চাপ দিলে অ্যান্সার চলে আসতেছে কত 1 1 0 1 1 0, তারপর 1 3টা 0 1 1 3টা 0 1। এটা যেহেতু গোয়া নাম্বার দেওয়া ছিল, গোয়া নাম্বারটাই সঠিক উত্তর। আচ্ছা এইবার যদি এরকম থাকে, কি থাকে, এই দশমিক যুক্ত যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে করব। সো দশমিক যুক্ত যদি আমাদের বিয়োগ করতে বলুক, যোগ করতে বলুক, নিয়মটা হলো দশমিকের নিচে আগে আমরা দশমিক লিখে ফেলবো। মানে প্রথম কাজটা হলো এটা, যে দশমিকের নিচে আগে দশমিক লিখে ফেলবো। তারপর এখানে কত আছে 1 0, তারপর আছে 1 1, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা আরেক পাশে আছে 1 0 0, তারপর হলো 1 1, এখানে 0 লিখলেও হয়, না লিখলেও হয়। দশমিকের নিচে দশমিক, তারপর সামনে কত আছে 1 1 1, তো সামনে কিন্তু আমরা চাইলে একটা 0 দিতে পারি। আর এখানে কত আছে 1 1 0 1 1, যেহেতু এখানে একটা 1 চলে আসছে, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে একটা 0 আমরা দিতে পারি, কারণ দশমিকের পরে কিন্তু এক্সট্রা 0 আনা যায়, দশমিকের সামনে কিন্তু এক্সট্রা 0 আনা যায়। এখন যে সামনে যোগ করুন 1 1 0 1, তারপর কিন্তু দশমিক চাইলে এখানে দেওয়া যাবে না, দেখেন না আপনি দশমিক দেন দশমিক আসবে না, তাহলে সেক্ষেত্রে দশমিক বাদ দিয়ে লিখতে হবে 1 0 0 1 0, তারপর মাইনাস কত আছে 0 1 1 1, তারপর হলো 1 1 0 1 1, তারপর সমান সমানটা চাপ দিতে হবে। সমান সমান চাপ দিলে কত আসতেছে, যদিও সংখ্যার নিচে নিচে লেখা উচিত ছিল, বাট এটা যেহেতু চলে যাবে যেন আমরা একবার লিখি 10 110 10 110, তারপর হবে 1 1 1, তারপর কিন্তু যত ঘর আগে দশমিক আছে, কত ঘর আগে দশমিক আছে 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক, 5 ঘর আগে দশমিক দিই 1 2 3 4 5, তার মানে উত্তর আসবে কত 101 1 0 3টা 1। এবং এটা যেহেতু আমাদের কোথায় আসছিল, এটা 101 1 0, হ্যাঁ এটা ঘ নাম্বার দেওয়া ছিল, ঘ নাম্বারটাই সঠিক উত্তর। তার মানে এইভাবে কিন্তু আমাদের এটা উত্তর করতে হবে। তারপর দেখি, তারপরে এবার কিন্তু দেখেন, এবার কিন্তু যেই সিস্টেমটা দেওয়া আছে এবার দশমিক নাই, বাট একটা আছে বাইনারিতে, একটা আছে হেক্সাডেসিমালে, তো সেটাকে যোগ করতে বলছে। তো এরকম যদি যোগ করতে বলে, এটা আমরা চাইলে ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি করতে পারি। কীভাবে করতে পারি, এটার ক্ষেত্রে প্রথম যেটা টার্গেট থাকবে, টার্গেট কি অ্যান্সারগুলো কিন্তু হেক্সাডেসিমালে নিয়ে আসতে বলছে, তাই না? তো আমরা হেক্সাডেসিমাল মোডে রাখতে পারি অ্যান্সারটা। প্রথমে লিখতে হবে, যেহেতু এটা একটা কি বাইনারি, তো বাইনারি মোডে আমাদের নিয়ে যেতে হবে। বাইনারি মোডে কীভাবে নিয়ে যাব, শিফট চাপ দিয়ে আমরা এই বেজে চাপ দেবো। চাপ দেওয়ার পর নিচে চাপ দিয়ে দেখবো যেখানে বাইনারিতে 3 আছে, তার মানে 3 লিখলাম, কত আছে 100, এখানে আমরা 100 দিব। দেওয়ার পরে যোগ করতে বসে, তার মানে লিখবো যোগ, এটা কিসে আছে হেক্সাডেসিমাল আছে, তাহলে হেক্সাতে যাবো। হেক্সাতে আবার কীভাবে যাব, এই শিফট চাপ দিয়ে বেজে যাবো, বেজে যেয়ে নিচের দিকে যে দেখবো এই এইচ 2তে আছে, হেক্সা 2তে কত আছে ওই 1 এ চাপ দিব।
চাপ দেওয়ার পর সমান সমান চাপ দিলে হেক্সাডেসিমাল আসবে 1E, এবং 1E যেহেতু এটাতে দেওয়া আছে এটাই উত্তর। ওকে, তারপরে দেখেন এটা আবার কি দেওয়া আছে, এটা যশোর বোর্ডে আসছিল যে দুটি সংখ্যার পার্থক্য একটা দেওয়া আছে, প্রথম সংখ্যাটি দেওয়া আছে, দ্বিতীয় সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। দুটি সংখ্যার পার্থক্য মানে কি, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। এখানে কনসেপ্টটা কি, মানে কনসেপ্টটা হলো যে দুটি সংখ্যার পার্থক্য, তার মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, তাহলে দুটি সংখ্যার পার্থক্য যেহেতু দেওয়া আছে, তার মানে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, যে প্রথম সংখ্যা কথার কথা দেওয়া আছে, প্রথম সংখ্যা কথার কথা প্রথম সংখ্যা, আর এটা হলো দ্বিতীয় সংখ্যা, সমান সমান এই পার্থক্যটা কিন্তু অবশ্যই এখানে আসবে, তাই না? এরকমই তো হয় আসলে। তাহলে প্রথম সংখ্যাটা কি, প্রথম সংখ্যাটা দেওয়া আছে কথার কথা 5, 8, 10 মাইনাস, আর যেটা বের করতে বলছে সেটাতে এক্স দিয়ে দিলাম, আর পার্থক্যটা দেওয়া আছে কত 1F 16 দেওয়া আছে। তার মানে এক্সটা যদি বের করতে বল তাহলে এক্স সমান সমান কী হবে, 5, 8, 10 মাইনাস এটা এই পাশে চলে আসবে 1F, তার মানে এটা হিসাব করলে যেটা আসবে সেটাই উত্তর। এটা আমরা কীভাবে হিসাব করবো, ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি হিসাব করা যায়। আগের মতো আমরা দেখি উত্তরগুলো সবগুলো যেহেতু বাইনারিতে আসবে, সো আমরা বাইনারি মোডেই রেখে দিলাম। প্রথম কাজ কী হবে, আগের মতো যেহেতু এটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেওয়া আছে, তো সেক্ষেত্রে কিন্তু বেস ধরে আমাদের হিসাবটা করতে হবে। তো প্রথমে লিখতে হবে কি, আমাদের শিফট চাপ দিয়ে আমরা বেজে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে দেওয়া আছে কত ডেসিমেল, তো ডেসিমেল 1 আছে 1 লিখলাম, ডেসিমেল কত দেওয়া আছে 5, 8, তাহলে 5, 8 দিলাম, মাইনাস দিলাম, তবে শিফট চাপ দিয়ে আবার আমরা বেজে যে এটা কিসে দেওয়া আছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল 2তে আছে 2 চাপ দিলাম, দেওয়া আছে 1F, এফটা কোথায়, এফটা এখানে, তো চাপ দিলে আসতেছে কত অ্যান্সার, এখানে অ্যান্সার আসতেছে আমাদের 11011, তার মানে আসবে কত 11011, এবং এটা যেহেতু ক নাম্বারে দেওয়া ছিল ক নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে প্রশ্নটা কি, এবার কিন্তু এই এ বি সি তিনটাকে যোগ করতে বলছে, যোগ করলে কত হয় সেটা বের করতে বলছে, এটা আমরা খুব ইজিলি ক্যালকুলেটর দ্বারা বের করতে পারতেছি। সো উত্তরটা একটু দেখি, উত্তরটা কত হয় আমরা জানি না, আমরা জাস্ট ধরে নিলাম আছে কত এ প্লাস বি, বি প্লাস সি কত, এই সি চাপ দিলাম, আচ্ছা সরি, এখানে এ বি সি তিনটা আমাদের করতে বলছে, তো তিনটা অবশ্যই একটা তো হেক্সাডেসিমেল মোডে নিতে হবে, মোডে নিয়ে এ প্লাস বি প্লাস সি তিনটাকে যোগ করতে হবে, যোগ করলে 21 আসতেছে, 21 কিন্তু এখানে নাই, তারপর দেখি অক্টালে এটা আসে কিনা চেক করি, অক্টালে আসবে 41 ক হবে না, বাইনারিতে নিয়ে চেক করে দেখি, বাইনারিতে হ্যাঁ, বাইনারিতে 1 3টা 0 4টা 0 1 1 1 2 3 4টা 0 1, তার মানে এটাই কিন্তু উত্তর হবে। তারপরেরটা দেখি, বলছে কি এর পরের সংখ্যাটা কত, এই পরের সংখ্যাটা বের করতে বলছে, অর্থাৎ এই এর সাথে এর পরের সংখ্যা মানে কিন্তু 1 যোগ করতে হবে, যোগ করলে তো পরের সংখ্যা আসবে, আর পূর্বের সংখ্যা বললে 1 মাইনাস করতে হবে, তো এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দ্বারা খুব ইজিলি বের করতে পারবো। অবশ্যই আমাদের মোডটা কিসে নিতে হবে, এটা অক্টাল মোডে নিয়ে হিসাব করতে হবে, এটা অক্টালে দেওয়া আছে, তার মানে 17 যোগ 1 জাস্ট যোগ করে দেবো, যোগ করে দিলে কত আসতেছে 20, অ্যান্ড 20কে এখানে দেওয়া আছে, হ্যাঁ আছে, তার মানে এটাই আমাদের উত্তর হবে। তারপরে দেখি এর পরের সংখ্যা, তার মানে পরের সংখ্যা মানে কি দেওয়া আছে কত এফ, পরের সংখ্যা মানে 1 যোগ করতে হবে, এবং এটা কিসে আছে, এটা হেক্সাডেসিমেল আছে, তো আমরা হেক্সাডেসিমেল হিসাব করি, হেক্সাডেসিমেল যদি হিসাব করি তাহলে কি হবে, মোটটা অবশ্যই হেক্সাডেসিমেলে নিতে হবে, নেওয়ার পরে আছে কত আমাদের আমরা নেই তারপর কত এফ তার সাথে 1 যোগ করলে আমাদের আসবে কত F00, তার মানে এটা গ নাম্বারটা উত্তর। আচ্ছা, এর পূর্বের মানটা বের করতে বলছে, তার মানে এবার কিন্তু পূর্বের মান হিসাব করতে বলছে, তার পূর্বের মান যদি হিসাব করতে বলে তাহলে কি করতে হবে বলছিলাম, পূর্বের যদি বলে তাহলে সেক্ষেত্রে 1 বিয়োগ করতে হবে, এটা আমরা ক্যালকুলেটর দ্বারা করবো কিভাবে, আগের মতোই, এটা কিন্তু হেক্সাডেসিমেল মোডে আছে, তাহলে লিখলাম 10 মাইনাস 1 কত আসবে এফটা কোথায় আছে, এফ এটাতে আছে, এটা উত্তর। আচ্ছা, এবার আমরা চলে গেলাম 2 এর পরিপূরক টাইপ 6, এটা আমাদের সর্বশেষ টাইপ 6 থেকে প্রশ্ন আসে, এটা মনে রাখতে হবে 2 এর পরিপূরক পদ্ধতি কোথায় ব্যবহার করতে হয়, এটা যোগ করতে ব্যবহার করা হয়, এটা আমাদের জ্ঞানমূলক প্রশ্ন মনে রাখতে হবে। এবার বলছে কি যে দশমিক সংখ্যাতে 13 এর টুস কমপ্লিমেন্ট কত সেটা বের করতে বলছে, এখানে আমাদের অপশন দেওয়া আছে, টুস কমপ্লিমেন্ট বের করার নিয়মটা কি, প্রথম কাজটা হবে এই 13 যে আছে, এই 13 তো অবশ্যই বুঝতে যে এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আগে প্রথম কাজ হবে এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা, এটা কিন্তু খুব সহজে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবো। সো ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করবো জাস্ট একটু দেখাই দিই, তার মানে 13 ডেসিমেল সংখ্যা আগে নিলাম, এই 13
তারপর এটাকে নিতে হবে বাইনারিতে, জাস্ট বাইনারিতে চাপ দেবো, চলে আসবে কত 1101, তার মানে 1101 লিখবো এবং পরবর্তীতে সেটাকে অবশ্যই 8 বিট করতে হবে। 8 বিট করার জন্য সামনে আমরা আসতে কত দেখেন 11, তার 8 বিট করতে গেলে সামনে আমাদের 4টা, সবসময় কিন্তু মনে রাখতে হবে টুস কমপ্লিমেন্ট সবসময় 8 বিট নিয়ে কাজ করতে হবে বা 8 রেজিস্টার নিয়ে কাজ করতে হবে, এই জন্য অবশ্যই 8টা বিট করে নিব। তারপর এটা একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করার নিয়ম কি, জাস্ট এটাকে উল্টাই দিব, এই একটাকে উল্টাই দিলে কত হয় 0, এটাকে উল্টাই দিলে কত হয় 1, এটাকে উল্টাই দিলে কত হয় 0, এটাকে উল্টাই দিলে কত হয় 0, তারপর আসবে 1 1 1 1, সেটাকে উল্টাই দিব, উল্টাই দিলে একের পরিপূরক বের হবে, তার সাথে জাস্ট 1 যোগ করে দেবো। একটা কীভাবে যোগ করবো, ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করবো নর্মালি। কীভাবে যোগ করবো, যে 1 1 1 1, কয়টা 1, 4টা 1, সরি, তারপর হলো 0 0, তারপর হলো 1 0, তার সাথে জাস্ট 1 যোগ করে দেবো। 1 যোগ করে দিলে আমাদের কিছু চলে আসবে, টুস কমপ্লিমেন্ট কত সেটা বের হয়ে যাবে। কত আসতেছে ওখানে, এই 4টা 1 0 0 1 1। তার মানে আবার বলতেছি, কোনো সংখ্যা যদি 2 এর পরিপূরক বের করতে বলে বা 2 টুস কমপ্লিমেন্ট বের করতে বলে, প্রথম কাজটা হবে 13টাকে বাইনারিতে রূপান্তর করা। দেখেন প্রথম কি, দেখেন ক্লুটাকে মনে রাখবেন, প্রথম ধাপ 1 মানে স্টেপ 1, স্টেপ 1-এ অবশ্যই সেটাকে বাইনারিতে নিতে হবে, বাইনারি নিতে হবে, এটা মনে রাখতে হবে, নিতে হবে। তারপর সেটাকে স্টেপ 2-তে কী করতে হবে, অবশ্যই সেটাকে 8 বিটের করতে হবে, মানে সামনে 0 দিয়ে 8 বিট করতে হবে। 3 নাম্বার স্টেপটা কি, তবে একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক কীভাবে করব, একের পরিপূরক কীভাবে করব, এটা করার নিয়ম হলো জাস্ট উল্টাই দিব, সংখ্যাগুলোকে জাস্ট উল্টাই দিব। আর স্টেপ 4 কী হবে, ওই একের পরিপূরক যা আসবে, এই একের পরিপূরকের সাথে জাস্ট আমরা ক্যালকুলেটর দ্বারা কী করব, এই ক্যালকুলেটর দ্বারা জাস্ট 1 যোগ করে দিলে আমাদের টুস কমপ্লিমেন্ট যেটা অ্যান্সার সেটা চলে আসবে। তার মানে 4টা ধাপে কিন্তু আমাদের যাইতে হচ্ছে। প্রথম কথা হলো বাইনারিতে নিতে হবে, 8 বিট করতে হবে, সামনে 0 দিয়ে একের পরিপূরক করতে হবে, জাস্ট উল্টাই দিলে একের পরিপূরক হয়ে যাবে। তো একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক বা টুস কমপ্লিমেন্টটা কিন্তু বের হয়ে যাবে। তারপর দেখেন এটা বলছে কি যে 25-এর একের পরিপূরক, তাহলে 25-এর একের পরিপূরক কীভাবে বের করবো, সেমভাবে 25টাকে জাস্ট কী করতে হবে, 25টাকে প্রথমে কী করতে হবে, বাইনারিতে নিতে হবে। কীভাবে নেব, ক্যালকুলেটর দ্বারা বাইনারিতে নেব। কীভাবে নেব দেখেন, 25টা অবশ্যই একটা কী সংখ্যা, ডেসিমেল সংখ্যা, তাহলে এটা ডেসিমেল মনে নেই, 25 এটাকে বাইনারিতে নেই, বাইনারিতে নিলে কত আসতেছে দেখেন 1 1 0 0 1, তার মানে 1 1 0 0 1। তাহলে অবশ্যই সেটাকে কী করতে হবে, একের পরিপূরক বের করতে 8 বিট করতে হবে। তার মানে এখানে 1 2 3 4 5টা যেহেতু আছে, সামনে আরও 3টা 0 দিতে হবে। তারপর একের পরিপূরক বের করার জন্য এটাকে উল্টাই দেবো, এটা কত হবে 0 হয়ে যাবে, এটা কত হবে 1 হবে, এটা কত হবে 1 হবে, এটাকে উল্টাই দিলে 0 হবে, এটাকে উল্টাই দিলে 0 হবে, এটাকে উল্টাই দিলে 1 হবে, এটাকে উল্টাই দিলে 1 হবে, এটাকে উল্টাই দিলে 1 হবে। তার মানে অ্যান্সার আসবে কত 1 1 0 0 1 1 0, যেহেতু এটা খতে আছে, খ নম্বরটাই সঠিক উত্তর। ওকে, তো এইটাই হলো আমাদের সম্পূর্ণ ক্লাস। তো আমি চেষ্টা করছি যতগুলো বোর্ডের প্রশ্ন আসছে ক্যালকুলেটর দ্বারা কীভাবে সলভ করতে হয় হ্যাক্সগুলো শেখাই দিচ্ছি। তো ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ক্লাস সম্পর্কে আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।